সেকশন 8 এ আমরা টেবিল সম্পর্কে জানব। টেবিল বলতে আমরা আসলে কি বুঝি? একটি টেবিলের উপরে কিছু হেডিং থাকে এবং হেডিং এর সাথে মিল রেখে নিচে রো গুলো সাজানো থাকে। প্রথমে আমরা টেবিল তৈরি করা দেখব, এরপরে লেআউট ডিজাইন করার জন্য টেবিল কেন ব্যবহার করা হয় না বা ব্যবহার করা উচিত নয় আমরা সেই বিষয়টি দেখব। এরপরে টেবিলের হেডার, বডি এবং ফুটার সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমেই শুরু করা যাক টেবিল কিভাবে তৈরি করতে হবে। টেবিল সম্পর্কে যারা আমরা জানি না তাদের জন্য একটি এক্সাম্পল যদি আমরা দেখে আসি, যেমন এখানে দেখা যাচ্ছে একটি টেবিলে কিছু ডাটা সাজানো আছে। টেবিলের কিছু হেডার থাকে যেমন কাস্টমার কোড, কাস্টমার নেম, অ্যাড্রেস, ফোন, রিটার্ন এবং আরও অন্যান্য হেডার, এবং রোগুলোতে হেডিংয়ের সাথে মিল রেখে ডাটা রাখা হয়। যেমন এখানে এই কোডটি দ্বারা বোঝাচ্ছে এটি কাস্টমার কোড, যেহেতু হেডিং কাস্টমার কোড, এরপরে কাস্টমারের নেম, তারপরে সেই কাস্টমারের অ্যাড্রেস এবং সেই কাস্টমারের টোটাল এবং অন্যান্য ইনফরমেশনগুলো। তো সাধারণত একটি টেবিল দেখতে এরকম হয়। তো আমরা বেসিক কিছু টেবিল ডিজাইন করব, এরপরে পরবর্তীতে সিএসএস যখন আমরা শিখে যাব তখন আমরা এবং রেসপন্সিভ ডিজাইন যখন আমরা শিখব তখন আরও নাইস টেবিল ডিজাইন করতে পারবো। তো শুরুতেই দেখে নেওয়া যাক যে টেবিলগুলো দেখতে কেমন হয় এবং কিভাবে একটি টেবিল তৈরি করতে হয় HTML কোড ব্যবহার করে। তো বরাবরের মতোই আমি ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করছি। ফোল্ডারটির নাম দিচ্ছি টেবিল এবং ফোল্ডারটিকে VS কোডে ওপেন করছি। একটি নতুন ফাইল ক্রিয়েট করি table.html নামে। এরপরে ডিফল্ট কোড জেনারেট করে নিলাম। নেওয়ার পরে আমরা একটি টেবিল লিখতে যাচ্ছি HTML ইউজ করে। টেবিলের জন্য যে ট্যাগটি HTML সেটি লিখতে হয় টেবিল এবং এর শুরু এবং শেষ আছে। টেবিলে ডাটাগুলো রো আকারে সাজানো থাকে আমরা জানি। তো প্রথমেই টেবিল রো নিতে হবে, TR ফর টেবিল রো। এরপরে রো এর ভেতরে টেবিলের ডাটাগুলোকে TD বা টেবিল ডাটা ট্যাগ ইউজ করে রাখা হয়, যেমন TD, ঠিক এইভাবে। তো আমরা প্রত্যেকটি টেবিল লেখার সময় একটি একটি করে TR লিখি। তো প্রথম TRটিতে অবশ্যই আমাদের হেডিং থাকবে। TR মানে হচ্ছে প্রথম রোটি, সেই রো এর আমরা এখন হেডিংগুলো লিখব। তো হেডিংগুলো লেখার জন্য TD ইউজ করছি। প্রথম যে কলামটি সেটিকে বলতে পারি সিরিয়াল নাম্বার বা SL। এরপরে TDতে আমরা রাখতে পারি কাস্টমার নেম, তারপরে TDতে কাস্টমার অ্যাড্রেস, এরপরে আমরা রাখতে পারি কাস্টমার ফোন। তো মোটামুটি 4টি হেডার দিয়ে আমাদের টেবিলটি শুরু হলো। এখন ফাইলটিকে সেভ করে আউটপুটটি দেখে আসি। তাহলে দেখা যাচ্ছে একটি টেবিল তৈরি হয়েছে এবং টেবিলের সিরিয়াল নাম্বার, কাস্টমার নেম, কাস্টমার অ্যাড্রেস এবং কাস্টমার ফোন নামে 4টি কলাম দেখাচ্ছে। তো আমরা শুধুমাত্র টেবিলের হেডার দিয়েছি, এর পরের রোগুলো এখনও লিখিনি, কাজেই এখন পরের রোগুলো লিখে ফেলি। তাহলে দেখা যাচ্ছে আমাদের টেবিলের প্রথম রোতে 1, 2, 3, 4টি কলাম রয়েছে। কাজে পরবর্তী প্রত্যেকটি রোতেই 4টি করে কলাম থাকবে, কারণ প্রথম কলামে আমরা লিখব সিরিয়াল নাম্বার, তারপরে কাস্টমার নেম, কাস্টমার অ্যাড্রেস এবং কাস্টমার ফোন নাম্বার। সেজন্য আমরা এই TRটাকে কপি করে নিতে পারি। কপি করে নিয়ে তারপরে এখানে সিরিয়াল নাম্বার দিলাম 1, কাস্টমার নেম হয়তো জন ডোই, ওই কাস্টমারের অ্যাড্রেস হতে পারে প্যারিস, ফ্রান্স, তারপরে কাস্টমারের ফোন নাম্বার এভাবে একটি আমরা ফোন নাম্বার দিয়ে দিলাম। তাহলে প্রথম একটি কাস্টমার আমরা অ্যাড করলাম। এভাবে আমরা আরও একটি কাস্টমার ক্রিয়েট করতে পারি। সিদ্দিকী নূর, এরপরে লোকেশন দেওয়া যেতে পারে ঢাকা, বাংলাদেশ। পরে আমরা ফোন নাম্বার দিতে পারি 933024। ওকে, তাহলে ফাইলটি সেভ করে আউটপুটটি দেখে আসি।
আমরা যদি F5 প্রেস করি অথবা এই রিলোড বাটনে ক্লিক করি তাহলে আমাদের আপডেটেড ডাটাগুলো দেখাবে। এই হচ্ছে আমাদের টেবিলের ডাটা, তবে আমরা ভুলবশত এখানে 1 দিয়েছি, এটা হবে 2। ওকে, এখন দেখা যাচ্ছে টেবিলটা দেখতে অতটা সুন্দর নয়, তো সেই জন্য আমরা যেটা করতে পারি টেবিলের বর্ডার দিতে পারি। বর্ডার দিলে টেবিলটা আর একটু ভালো দেখাবে। বর্ডার দেওয়ার জন্য টেবিল যে ট্যাগটি আছে মেইন ট্যাগটি, সেই ট্যাগের একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হয় বর্ডার। আমরা বর্ডারের থিকনেস দিতে পারি 1 দিয়ে আমরা থিকনেস দিলাম। দেখতে কেমন হচ্ছে দেখে আসি। চমৎকার, তাহলে এখন টেবিলটি দেখতে অনেক সুন্দর লাগছে, কিন্তু টেবিলটি যদি আরেকটু বড় হতো, অ্যাটলিস্ট এই পর্যন্ত হতো, তাহলে ডাটাগুলো আরো সুন্দরভাবে হয়তো দেখা যেত। তো এর জন্য টেবিলের আমাদের আরেকটি প্রপার্টি ইউজ করতে হবে যেটিকে বলা হয় উইডথ। আমরা উইডথ দিচ্ছি 50%। আমরা যদি রিফ্রেশ দিই তাহলে দেখা যাবে টেবিলটি 50% জায়গা জুড়ে রয়েছে পুরো পেজের, আর এখন ডাটাগুলো দেখতে অনেক ভালো লাগছে, অনেক সুন্দর লাগছে। সামনে টেবিলের আমরা আরো অনেক ব্যবহার দেখব এবং CSS ইউজ করে টেবিলকে কিভাবে আরো দৃষ্টিনন্দন করা যায় সে বিষয়ে আলোচনা করব। এই লেকচারে আমাদের আলোচনার বিষয় হলো লেআউট ডিজাইন করার জন্য কেন আমরা টেবিল ব্যবহার করব না। একটি ওয়েব পেজ সুন্দর করে ডিজাইন করার জন্য লেআউটের বিকল্প নেই। লেআউট হলো ওয়েব পেজকে বিভিন্ন ভাগে ভাগ করে ডিজাইন করা। ওয়েব পেজে ডিজাইন করার জন্য লেআউট সম্পর্কে ভালো জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন। টেবিল ট্যাগটি দিয়ে লেআউট ডিজাইন করা যায়, কিন্তু টেবিল ট্যাগটি লেআউটের জন্য ডিজাইন করা হয়নি। হয়তো সারিবদ্ধভাবে কন্টেন্ট প্রদর্শন করতে পারবেন, কিন্তু দেখা গেল 3 বছর পরে আপনার ডিজাইনটি পরিবর্তন করতে হচ্ছে। তখন একটি জগাখিচুড়ি টাইপের করে রূপান্তরিত হবে। পরিবর্তন করতে অনেক কষ্টসাধ্য কাজ করতে হবে। তাই লেআউট তৈরিতে টেবিলের ব্যবহার কোডের জটিলতার সৃষ্টি করে। বর্তমানে লেআউট ডিজাইন করার জন্য HTML5 কিছু নতুন সিমেন্টিক এলিমেন্ট নিয়ে এসেছে। এই এলিমেন্টের মাধ্যমে ওয়েব পেজের বিভিন্ন অংশ তৈরি করা যাবে, যেমন হেডার। ডকুমেন্ট বা সেকশনের হেডার তৈরি করার জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়। ন্যাভ, নেভিগেশন বা লিঙ্ক তৈরি করার জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়। সেকশন, ডকুমেন্টের সেকশন তৈরি করার জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়। একটি ডকুমেন্টে অনেকগুলো সেকশন থাকতে পারে, প্রত্যেকটির জন্য আলাদা আলাদা সেকশন ট্যাগ ব্যবহার করা যাবে। আর্টিকেল, একটি আর্টিকেল তৈরি করার জন্য এই ট্যাগটি ব্যবহার করা হয়। আমরা যেমন বিভিন্ন ওয়েবসাইটে বা নিউজ পোর্টালগুলোতে দেখি আর্টিকেলগুলো একটার পরে একটা সাজানো থাকে, তো প্রত্যেকটি আর্টিকেলকে আমরা আর্টিকেল ট্যাগের মধ্যে লিখতে পারি। অ্যাসাইড, কন্টেন্টকে ওয়েবসাইটের পাশে রাখতে ব্যবহার করা হয় এই ট্যাগটি। ফুটার, একটি ওয়েবসাইটের একদম নিচে যে অংশটি থাকে তাকে আমরা ফুটার বলি। ফুটার লেখার জন্য ফুটার ট্যাগটি ব্যবহার করা হয়। তো এভাবে বিভিন্ন ধরনের সিমেন্টিক এলিমেন্ট দিয়ে আমরা একটি ওয়েব পেজের লেআউট ডিজাইন করতে পারি। এছাড়াও লেআউট ডিজাইনে ডিভ ট্যাগের গুরুত্ব বা ভূমিকা অপরিসীম। বর্তমানে যেসব রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক রয়েছে, বেশিরভাগ ফ্রেমওয়ার্কই এই সিমেন্টিক এলিমেন্টের পাশাপাশি ডিভ ট্যাগ দিয়ে ওয়েবসাইটের লেআউট ডিজাইন করে থাকে। তো এতগুলো অপশন থাকার পরেও আমরা কেন টেবিল ব্যবহার করব? অবশ্যই আমরা লেআউট ডিজাইন করার জন্য টেবিল ব্যবহার করব না। ওয়েলকাম এগেইন। এই সেকশনের সবচেয়ে মজার লেকচার হলো এই লেকচারটি। এই লেকচারে আমরা দেখব কিভাবে টেবিলের হেডার, বডি এবং ফুটার লিখতে হয়, এতে করে টেবিলটি আরো দৃষ্টিনন্দন করা যায়। তো এর আগে যে টেবিলটি আমরা তৈরি করেছিলাম সেটি দেখতে ছিল ঠিক এরকম। এখানে টেবিলের হেডার বলতে বোঝানো হচ্ছে যে প্রথম কলামটি, এবং পরেরগুলো হচ্ছে টেবিলের রো বা টেবিল বডি। আমাদের এখানে টেবিলের কোনো ফুটার নেই, আমরা চাইলে একটি ফুটার অ্যাড করতে পারি। যেমন আমরা ফুটারের জন্য আগের রোটিকে কপি করলাম, কপি করে এখানে কিছুই লিখলাম না। এরপরে আমরা এখানে দেখাতে পারি টোটাল কাস্টমার 2, তারপরে অ্যাড্রেসের ঘরে আমরা ধরা যাক কিছুই দেখালাম না, এবং ফোন নাম্বারের ঘরে আমরা কিছুই দেখালাম না। তো মূলত টেবিল হেডার, টেবিল বডি এবং টেবিল ফুটার হচ্ছে টেবিলের ইমিডিয়েট নেস্টেড এলিমেন্ট। তার মানে টেবিলের পরেই হবে টেবিল হেডার বা টি হেড,
এরপরে আসবে টি বডি, তারপরে আসবে টি ফুট। এখন টেবিল হেডারে কোন অংশটি যাবে? অবশ্যই আমাদের প্রথম যে রোটি সেই রোটি। তাহলে এই রোটিকে কাট করে নিয়ে আমি টেবিল হেডারে দিয়ে দিচ্ছি। তারপরে টি বডিতে যাবে আমাদের সমস্ত অন্যান্য রোগুলো ফুটার রোটি বাদ দিয়ে। এরপরে টি ফুটারে অবশ্যই লাস্ট যে রোটি আছে সেই রোটি আমরা টি ফুটারে দিয়ে দিতে পারি। তাহলে আমরা তেমন কিছুই করিনি, শুধুমাত্র প্রথম যে রোটি সেই রোটিকে টি হেডের মধ্যে নিয়েছি এবং বাকি সবগুলো রো ফুটার রোটি বাদ দিয়ে বাকি সব রোগুলোকে আমরা টি বডির মধ্যে নিয়েছি এবং লাস্ট যে রোটি আমরা ফুটার হিসেবে ইউজ করছি সেই রোটিকে টেবিল ফুটারে নিয়েছি বা টি ফুটে নিয়েছি। তবে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো টি হেডের মধ্যে টিডিগুলোকে টিএইচ লেখা হয়, অর্থাৎ টেবিল হেডার। কাজেই আমরা সব টিডিগুলোকে টিএইচ করে দিচ্ছি। ওকে, এখন সেভ করে আউটপুটটি দেখে আসি। চমৎকার! তাহলে শুধুমাত্র টি হেড ট্যাগের মধ্যে টিএইচ ইউজ করার কারণে আমাদের টেবিলটি আরও অত্যন্ত সুন্দর দেখাচ্ছে এবং টিএইচ ট্যাগের মধ্যে থাকার কারণে কলামের টেক্সটগুলো সেন্টারে চলে এসেছে এবং লেখাগুলো বোল্ড হয়েছে, যেটার জন্য আমরা অন্য কিছুই করিনি, শুধুমাত্র টি হেডের মধ্যে টিএইচ ট্যাগটি ব্যবহার করেছি। তো এইভাবে টেবিল বডি এবং ফুটারে মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু পরবর্তীতে আমরা যখন সিএসএস নিয়ে কাজ করব তখন আমরা দেখব কত সহজেই সিএসএস ইউজ করে বডি এবং ফুটারকে আরও সুন্দরভাবে আলাদা করে দেখানো যায়।